ধর্ম থাকে অন্তরে, ধর্ম থাকে উপাসনায়, ধর্ম থাকে ভক্তিতে। ওই রাজনৈতিক মঞ্চটা কখনো ধর্মের পীঠস্থান নয়। তাই রাজনৈতিক মঞ্চে যারা ধর্মের বুলি আওড়ায়, ভাবতে হবে তারা নিজের স্বার্থে ধর্ম বিক্রি করে খাচ্ছে। নিজের স্বার্থে ধর্মকে ঢাল করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মকে কলুষিত করে তাদের নিজের মুনাফা অর্জন করতে চাইছে। তাই বন্ধুরা, যেসব মানুষগুলো ধর্ম নিয়ে এই রাজনীতি করছে তারা কখনো ধার্মিক নয়, না হিন্দু না মুসলিম। তারা নিজের স্বার্থ, তারা তারা ভণ্ড, তারা পিশাচ, তারা নাস্তিক। তারা কোনো ধর্মের লোক হতে পারে না। হিন্দু ধর্ম কখনো বলেনি যে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলো। মুসলিম ধর্ম কখনো বলেনি যে হিন্দুদের রক্ত নিয়ে গায়ে মাখো, কখনো বলেনি। বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছো। গতকালকে আমাদের মুর্শিদাবাদে দুটো কেন্দ্রে ভোট হয়েছে। তো এটাই স্বস্তির নিঃশ্বাস। এটা একটা ভালো দিক যে মুর্শিদাবাদ কেন্দ্রে যেখানে ডোমকুর রয়েছে, রানীনগর রয়েছে, সেখানে বিনা রক্তপাতে ভোট শেষ হয়ে গেছে। তো এটাই আমাদের স্বস্তি যে কোনো মা তার ছেলেকে হারায়নি, কোনো ছেলে তার বাবাকে হারায়নি, কোনো বোন তার দাদা ভাইকে হারায়নি, কোনো কেউ তার আপনজন, তার হৃদয়ের, তার ভালোবাসার মানুষকে হারায়নি। এটাই আমাদের স্বস্তির নিঃশ্বাস। কিন্তু বন্ধু, আমরা খুব খারাপ সন্ধিক্ষণের মধ্যে রয়েছি। ভোট পরবর্তী সময়, ভোটটা নির্বিঘ্নে কাটলেও ভোট পরবর্তী সময় হিংসা কিন্তু বিদ্যমান। তো এখানে তো একটা দল, একটা একটা শ্রেণী, একটা 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 পতাকা দলের মানুষই এই ঝামেলার পেছনে, ঝামেলার সর্বতভাবে তারাই দায়ী। তো এটার মধ্যে তো এটাই প্রতিফলিত হয় যে তাদের হার সুনিশ্চিত, তাদের ঠিকমতো ভোট হয়নি, তার জন্যই তাদের মনক্ষুণ্ণ, আর তার জন্যই হিংসা ছড়ানোর চেষ্টা করছে। তো বন্ধুরা, গণতন্ত্র এমন কিন্তু নয়। গণতন্ত্র এটা হলো গণতন্ত্রের একটা উৎসব। মানুষ নিজের মত অভিমত প্রকাশ করবে ব্যালট বক্সে, ইভিএম মেশিনে। এটাই তো স্বাভাবিক। যদি না হয় তাহলে জোর যার মুলুক তার, এটাই ভাবে চলতো। জোর যার মুলুক তার এইভাবেই চলতো। ভোটের তো কোনো প্রয়োজন ছিল না। মানুষ তার ভোটের মধ্য দিয়ে নিজের মত প্রকাশ করবে, ভালোটা নির্বাচন করবে। কিছু কিছু মানুষ থাকে, নিজের স্বার্থের বাইরে এক পাও চলে না, নিজের স্বার্থের জন্য এ ডাল ও ডাল সে ডাল করে বেড়ায়। কিন্তু ভালো মন্দ সার্বজনীন স্বার্থ কখনোই তারা বোঝে না, বোঝার চেষ্টাও করে না। নিজের পকেট ভরলেই তারা সন্তুষ্ট, তারা খুশি। তার জন্য মানুষকে, সাধারণ ভোটারকে তাদের তাদের নিজের দিকে, তাদের স্বার্থে ব্যবহার করে। স্বার্থে আঘাত লাগলে তাদের বিষাক্ত রূপ, তাদের মুখোশ খুলে পড়ে। তো বন্ধুরা, আমরা একটা ভয়ঙ্কর সন্ধিক্ষণের উপরে পাশাপাশি করছি। তাই আমাদের চিন্তা ভাবনাটা সেইভাবে করতে হবে। আমাদের কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, বুকে হাত দিয়ে ভাবতে হবে ভোটটা কাকে দিলে ঠিক হবে। আজকে সত্য কথা বলতে কি, বহরমপুর একটা ভাইটাল কেন্দ্র যেখানে অধীর রঞ্জন চৌধুরী আছে। আর অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য বিজেপি এবং তৃণমূল সমান তালে তাল মিলাচ্ছে। যে কোনো অ্যানি হাউ ওদের মানে সচেতনকে হারাতে হবে। তার জন্য সব রকম বিষ, সব রকম মানে অগণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করার চেষ্টা করছে। তো বন্ধু, তোমরা আমার আপনজন, তোমাদেরকে বলি, নিশ্চয়ই তোমরা ভালোটাই পছন্দ করো বলে তোমরা বন্ধু, তোমরা আমার বন্ধু, তোমরা এই চ্যানেলের সদস্য, এই চ্যানেলের সাবস্ক্রাইবার। তো অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য দুটি দলই একদম সমস্ত রকম চক্রান্ত, সমস্ত রকম বিষ, সমস্ত কিছু দিয়ে আপ্রাণ চেষ্টা করছে যে অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে। তাদের কাছে আর কোনো সিট নেই, তাদের কাছে কোনো আর কেন্দ্র নেই, তাদের কাছে আর কোনো প্রার্থী নেই। একটাই একটাই, এই অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে, তাদের জিততে হবে, তাদের যে কেউ জিতলেই হবে। তার জন্য সমস্ত রকম তাদের যত রকম কু কু দিয়ে যত শব্দ, সবকিছু তারা ব্যবহার করছে। খুব খারাপ লাগে। আমি তো কখনোই সমর্থন করি না, তোমরা নিশ্চয়ই সমর্থন করো না। রাজনীতি কি, রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি তো থাকবেই, থাকবেই। তো রাষ্ট্র নায়কের প্রয়োজন হয়, যদিও সবই ভেজাল। তো আজকে রাজনৈতিক মঞ্চে সব ধর্মের বুলি পাঠ করছে। আজকে দুটো দুটো দল,
ধর্মকে ভিত্তি করে শুধু তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করছে, নিজের স্বার্থ চরিতার্থ করছে, নিজের স্বার্থ মানুষকে চালানো করার চেষ্টা করছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আজকে দুটো শ্রেণী, দুটো দল, রাজ্যের এবং কেন্দ্রের, এরা দুজনেই সমান তালে ধর্মকে পুঁজি করে এদের রাজনৈতিক, এদের মানে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে, পার হতে চাইছে। তো এরা চাইছে, একটা দল চাইছে হিন্দু মহলের ভোটটা পুরোপুরি বিজেপিতে যাক, আর মুসলিম মহলের ভোট তৃণমূলের যাক, তৃণমূলের দিকে যাক। তো এরকম করে যেভাবে হোক ওরা সর্বতভাবে চেষ্টা করছে যে ভোটটা ভাগ হয়ে যাক হিন্দু মুসলিমের মধ্যে, হিন্দুরা দেখ বিজেপিকে আর মুসলিমরা দেখ তৃণমূলকে, তাহলে ওদের চোদের পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে। এখানে একটা ভালো পার্সেন্টেজ মুসলিম, ঠিক আছে, আর হিন্দু তার থেকে অনেকটাই কম। তৃণমূল সর্বতভাবে চাইছে যে কোনো ভাবে অধীর চৌধুরীর প্রতি হিন্দু সব এক হোক, হওয়ার পরে ভোটটা বিজেপিকে মারুক, তাহলে অধীর চৌধুরীর পরাজয় নিশ্চিত হয়ে যাচ্ছে। তাই উস্কানিমূলক বক্তব্য যাচ্ছে এবং হিন্দুদেরকে এক করার চেষ্টা করছে, বিজেপির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। উদ্দেশ্য অধীর চৌধুরীকে হারানোর, অধীর চৌধুরীকে হারাতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদের একটা কথা বলি, তোমরা হয়তো আমাদের যেহেতু আমাদের সেনার সদস্য, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই ভালোটাই বুঝবে, এটাই আশা রাখি। ধর্ম থাকে অন্তরে, ধর্ম থাকে উপাসনায়, ধর্ম থাকে ভক্তিতে। ওই রাজনৈতিক মঞ্চটা কখনো ধর্মের পীঠস্থান নয়। তাই রাজনৈতিক মঞ্চে যারা ধর্মের বুলি আওড়ায়, ভাবতে হবে তারা নিজের স্বার্থে ধর্ম বিক্রি করে খাচ্ছে। নিজের স্বার্থে ধর্মকে ঢাল করে, ধর্মকে ব্যবহার করে, ধর্মকে কলুষিত করে তাদের নিজের মুনাফা অর্জন করতে চাইছে। তাই বন্ধুরা, যেসব মানুষগুলো ধর্ম নিয়ে এই রাজনীতি করছে তারা কখনোই ধার্মিক নয়, না হিন্দু না মুসলিম। তারা নিজের স্বার্থ, তারা তারা ভণ্ড, তারা পিশাচ, তারা নাস্তিক, তারা কোনো ধর্মের লোক হতে পারে না। হিন্দু ধর্ম কখনো বলেনি যে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলো। মুসলিম ধর্ম কখনো বলেনি যে হিন্দুদের রক্ত নিয়ে গায়ে মাখো, কখনো বলেনি। এরা নিজের স্বার্থে আজকে বর্তমানে কোনো রাজনৈতিক দলের কোনো মানে গঠনমূলক বক্তব্য নেই, গঠনমূলক ভাবনা নেই, শুধু ধর্ম, হিন্দু আর মুসলিম, হিন্দু আর মুসলিম। রাজনৈতিক মঞ্চে উঠে, স্টেজে উঠে তাদের বক্তব্য হিন্দু মুসলিম। খুব সমাজের পক্ষে খুব মানে জাতি এবং সমাজের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর একটা ইস্যু। তো তোমাদের কাছে আমি আশা রাখি তোমরা সকলেই হয়তো অধীর চৌধুরীকে ভোট দিবে, কারণ অধীর চৌধুরী কখনো ধর্ম নিয়ে কখনো কথা বলে না। অধীর চৌধুরী একজন হিন্দু হয়ে যখন তাই এগিয়ে যায়, তখন কিছু কিছু সব নাই, সব সব থাকলে তো দেশের মানচিত্রটা পাল্টে যেত। তো কিছু ভণ্ড আর কি, কিছু স্বার্থন্বেষী লোক এই সংকীর্ণ সংকীর্ণ মনা হয়ে চায় যেরকম হিন্দুরা হিন্দুদের কথা বলুক, মুসলিমরা মুসলিমের কথা বলুক। এটা কিন্তু মনুষ্যত্ব নয়, এটা কিন্তু ভালো কিছু নয়। হিন্দু মুসলিম কি আছে আজকে? শুধু আল্লাহ ভগবান কিন্তু কখনো কোনো মানুষকে ভগবান হিন্দুকে সৃষ্টি করেছে, আল্লাহ মুসলিমকে সৃষ্টি করেছে এমন কিন্তু নয়। যদি তাই যদি হতো, যদি আল্লাহ, যদি ইসলাম মানে আল্লাহ যদি মুসলিম মানুষ তৈরি করতো আর হিন্দু যদি হিন্দু মানুষ তৈরি করতো, তাহলে কিন্তু এই মুসলিমদের নাকটা এখানে আছে তো, হিন্দুদের নাকটা কিন্তু পেছনে হতো। কিংবা হিন্দুদের আমাদের এই কানটা এখানে আছে তো, আমাদের এইটা সামনের দিকে হতো। কারণ তারা পার্থক্য রাখতো। যদি আল্লাহ ভগবান যদি আলাদা কিছু হতো, তাহলে পার্থক্য অবশ্যই রাখতো। তো আমাদের সবকিছুই, আমরা সবই একই পথ আলাদা হতে পারে, ধর্মের আমাদের উপাসনার স্থান আলাদা হতে পারে, পড়ালেখা দেখার পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আল্লাহ ভগবান সবই এক, সবই স্রষ্টার সৃষ্টি। তাই আমাদের ভাবতে হবে, ভালোটা বিবেচনা করতে হবে। আজকে অধীর রঞ্জন চৌধুরী অন্তত যাই হোক কখনো ধর্ম নিয়ে কখনো খেলে না। আর আমাদের সব থেকে আমাদের আজকে উন্নয়নের প্রতিবন্ধক, আজকে উন্নয়ন কেউ চায় না, আজকে সমস্ত কিছু ধর্ম দিয়ে চালিয়ে যায়, ধর্ম হিন্দু মুসলিম দিয়ে চালিয়ে যায়, কিন্তু উন্নয়নের কথা মানে ভাবতে হয় না। একটা কেন্দ্রীয় যেসব দল আছে এরা তো উন্নয়নের কথা ধারে না, ও হিন্দু মুসলিম করলে ওদের ভোট হয়ে যায়। কিন্তু এই সংকীর্ণ মন না ভাবাপন্ন মানুষ কিন্তু সারা জীবন ওই মোহ থাকবে না, তাদের মোহভঙ্গ হবেই। কারণ মোহভঙ্গ হওয়া উচিত, কারণ এটা চিরস্থায়ী হতে পারে না। আমাদের ভাবতে হবে, আমাদের আজকে অন্তত
কংগ্রেস দলটা কখনো ধর্ম নিয়ে কখনো রাজনীতি করে না যে হিন্দুরা আমাকে ভোট দিবে, মুসলিমরা আমাকে ভোট দেবে, জানেন? সবাই ভোট দেবে, সবারই ভোটে কংগ্রেস চায়, ঠিক আছে? আর আজকে আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে আর কি, যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, কথাটা যে খরচ খরচ করছি, তার একটা উদ্দেশ্য আমাদের অধীর চৌধুরী। অধীর চৌধুরী মানুষের লোকে কথিত আছে, অধীর চৌধুরী কিছু করেননি। এই যে 25 বছর 5বারের সাংসদ, কিছু করেননি। আচ্ছা, কি করেননি বলুন? কি করেনি বলুন অধীর চৌধুরী? অধীর চৌধুরী করেন এটা কি? সমস্ত কিছু করেছে, নিজেকে বিলিয়ে দিয়েছে, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। করেনি এটা কি? কি করেনি? আজকে যখন জেলা পরিষদ কংগ্রেসের হলো, তখন সিদ্দিকা বেগমকে জেলা পরিষদ সভাধিপতি করলো। তারপরে 1200 কিলোমিটার রাস্তা উনি তৈরি করেছে, 1200 কিলোমিটার, যেটা নজিরবিহীন ঘটনা। এই যে আজকে আজকে তৃণমূল দলের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে একদম রাজ্য স্তরের সমস্ত ক্ষমতার, মানে সর্বতভাবে ক্ষমতার অধিকারী এই তৃণমূল দল। তারা কি করেছে? এই যে 1200 কিলোমিটার রাস্তা, পাকা রাস্তা করা চারটেখানি ব্যাপার নয়, 29টা ব্রিজ তৈরি করেছে, 29টা। কান্দির যে একসময় বন্যা হলেই কান্দি ডুবে থাকতো, কোনো চাষবাস কোনো কিছু হতো না, মানে ডুবে থাকতো। সেখানে মাস্টার প্ল্যান করে সেখানকার চেহারাটা বদলে দিয়েছে। করেন এটা কি? আজকে বহরমপুরের সমস্ত কিছু, বহরমপুরের আজকে দুটো ওভারব্রিজ, প্লাস এই যে একটা গত যে যে পূজা গেল, পূজার সময় তার টার্গেট হচ্ছে যেভাবে মানুষের সুবিধার জন্য যে তারা একটু ওটা চালু করবে, সেটা করেও দিয়েছে, করে দিয়েছে, সেখানে মানুষ চলাচল করছে। এটা অধীর চৌধুরীর। আজকে পলাশীপুর থেকে আমাদের এখানে ডবল লাইন ছিল না, বৈদ্যুতিক রেল ব্যবস্থা ছিল না আমাদের, এগুলো অধীর চৌধুরী করেছে। অধীর চৌধুরী করেছে, অধীর চৌধুরীর অবদানের শেষ নেই। আজকে বেলডাঙ্গায় একটা আন্ডার পাস হয়ে করার চেষ্টা করেছিল, সমস্ত কিছু মানে অ্যাড প্যাড সমস্ত দেওয়া হয়েছিল, পোস্টার সাইজ করেছিল, কিন্তু রাজ্য সরকারের সংকীর্ণ মনের জন্য, মানে অধীর চৌধুরীর সুনাম হয়ে যাবে সেই জন্য অধীর চৌধুরীর কাজটাকে বন্ধ করে দেওয়া হলো। ক্ষতিকার হলো আমাদের, আপনাদের ক্ষতি হলো। ওটা হলে আমাদের অনেকটা সাশ্রয়। আজকে বেলডাঙ্গায় রেল গেট পড়লে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, জাম্প হয়ে যায়, যে কোনো একটু কিছু হলে জাম্প হয়ে যায়। ওটা হলে ভালো কি হতো না আমাদের? কিন্তু এটা অধীর চৌধুরী করতে চেয়েছিল। অধীর চৌধুরীর অবদান শেষ নেই। অধীর চৌধুরী একটা গঠনমূলক মানুষ, অধীর চৌধুরী আজকে বহরমপুরের চেহারা পাল্টে দিয়েছে। আর অনেকে বলবে যে আমাদের পাড়াগায় কি করেছে। আচ্ছা, বহরমপুরটা তো আমাদেরই নাকি? আজকে আমাদের ডাক্তার দেখাতে গেলে বহরমপুরে আমাদের যেতে হয়, সমস্ত কিছু বহরমপুরের পীঠস্থান। শিকার অন্যান্যটাকে আমাদের কাছে তাতেই কম? কখনোই না। আর ভাবুন, লকডাউনে করোনার সময় অনেকে মানে প্রশ্ন করেছে তো কি করেছে। আচ্ছা, কি করেনি? কি করেনি? অধীর রঞ্জন চৌধুরী সেই সময় ঘটনাক্রমে সেখানে আটকে গেছিল। আটকে যাওয়ার পরে আর শ্রমিক বন্ধুরা, আহ, যারা বাইরে মানে ভিন রাজ্যে কাজ করতো, তারা একটু বুকে হাত দিয়ে বলো তো, যেরকম কোন নেতাকে সেই সময় কাছে পাওয়া গেছে? একমাত্র অধীর রঞ্জন চৌধুরীর কথা মতো বলার মতো লোক থাকলে সে অধীর রঞ্জন চৌধুরী ছিল। অধীর রঞ্জন চৌধুরীকে কথা বলা হয়েছে, তার সঙ্গে সুবিধার সাথে কথা বলা হয়েছে। অধীর রঞ্জন চৌধুরী প্রত্যেক জায়গায় এমন কোন শ্রমিক নেই যে তাই অধীর চৌধুরীকে বলে এতটুকু হেল্প পায়নি। প্রত্যেক শ্রমিকের কাছে খাবার পৌঁছে দিয়েছে, আমি নিজে সাক্ষী। আমি 1,000-এর উপরে মানুষকে আমি নিজে খাবার পাঠিয়েছি। আমার কাছে মেসেজের পরে সে মেসেজ আমি দাদাকে সেন্ড করে ফরওয়ার্ড করেছি। ফরওয়ার্ড করার পর দাদার মাধ্যমে আমি 1,000-এর উপরে মানুষকে আমি নিজে নিজে খাবার পৌঁছে দিয়েছি। খাবার পৌঁছে ঘন্টা, সারা 24 ঘন্টা তাদের সঙ্গে কথা বলেছি, আমি নিজে কথা বলেছি। আমি নিজে কথা বলেছি। করেন এটা কি? কিছু কমেন্ট দেখছে, বহরমপুরে কিছু ছেলে কমেন্ট করেছে যে কিছু করেননি। ওদের ভাবনায় ওদেরকে চাল ডাল ভাত সব বাড়িতে পৌঁছে দিতে হতো। আরে ভাই, তোরা তো বাড়িতে ছিলি রে ভাই। আরে ভাই, তোরা তো বাড়িতে ছিলি, মা বাবার কোলে ছিলি। আজকে তোরা ভাব দেখে, তোরা যাদের ওই ওই যে বিদেশে যারা বেন্দাচাতে পড়েছিল, তাদের কোনো আত্মীয় পরিচিত কেউ ছিল না, তারা কোন পরিস্থিতিতে বাস করেছে বল? তাদের সঙ্গে একটু উপহাস করার কোনো মানুষ ছিল না, একমাত্র অধীর রঞ্জন চৌধুরী ছাড়া। শ্রমিক বন্ধুরা, অনেকেই আমার এখন এই সাবস্ক্রাইব আছে, আমার সেই সময় আমার প্রতিদিনকে 1,000, 1,000, 2,000 করে সাবস্ক্রাইব হয়েছিল। শ্রমিক বন্ধুরা হয়তো ভিডিওটা দেখছো, তারা কেউ অস্বীকার করতে পারবে না যে অধীর রঞ্জন চৌধুরী কি করেনি, কি করেছে। প্রথম মুর্শিদাবাদের ট্রেন, গোটা বাংলার মধ্যে মুর্শিদাবাদের প্রথম ট্রেন অধীর চৌধুরী ঢুকেছিল শ্রমিকদের নিয়ে। রাজস্থান থেকে পড়ুয়া যারা, যাদের আত্মীয় পরিজন, তারা দুজনের দুই প্রান্তে কান্নাকাটি, কান্না 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 হতাশার মধ্যে বাস করছিল। অধীর রঞ্জন চৌধুরী তাদেরকে নিয়ে এসেছে। করেনিটা কি? কি করেনি? করেনিটা কি? কি করেনি? আজকে আমাদের 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 পার্শ্ববর্তী এলাকা ত্রিমোহনী বাজার, ত্রিমোহনী বাজারের পাশে বাড়ি। 8 জন শ্রমিক ছিল দিল্লিতে, সেই সময় হিন্দু মুসলমান ওখানে দাঙ্গা হয়েছিল একটু।
একটা দাঙ্গা হয়েছিল, বেশ ভালো দাঙ্গা হয়েছিল। সে দাঙ্গাতে তারা এতটাই মরিয়া হয়ে গেছে, তারা নিজেদের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছিল, তারা আর বাঁচবে না। তারা বাড়িতে ফোন করেছে মা বাবাকে, ফোন করার পর বলেছে এরকম, মা যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মনে হয় বাঁচবো না। 8 জন শ্রমিক অধীর রঞ্জন চৌধুরীকে আমরা বলেছি, আমি নিজে সাক্ষী, অধীর রঞ্জন চৌধুরীকে বলেছি, অধীর রঞ্জন চৌধুরী কে বলার পরে রাত্রি 12টার দিকে পুলিশের মাধ্যমে টেনে তুলে দিয়েছে। টেনে তুলে দেওয়ার পরে তারা বাড়ির সাথে তাদেরকে আমাদেরকে খবর দিয়েছে এরকম, তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করবে, তাদের যদি কোনো সমস্যা হয় তোরা পাশে থাকবে, যদি কোনো পয়সা টাকা পয়সার দরকার হয় তাও তারা বলবে, তাও তারা বলবে, তাও তারা তার সাথে থাকবে, সহযোগিতা করবে। আমরা হাওড়া পর্যন্ত ফোন করেছি, হাওড়া পর্যন্ত প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর ফোন করেছি, আমি নিজে ফোন করেছি। ফোন করার পরে আমি আমি মনে মনে এটাই ভেবেছিলাম, হ্যাঁ, ফোন করেছি, ওদের মুখে একটা কথা ছিল যে বাড়ি যাবো, বাড়ি যাওয়ার পর আগে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করব, তাদের সঙ্গে আমি দল করবো, প্রথম কাজ হবে আমাদের এটাই। আমি বলেছি ভাই ওসব ওসব ভেবো না, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসো, তারপরে বাকি ভাবনাগুলো হবে। কারণ কারণ অধীর চৌধুরী তার মানবিকতার কাজ করেছে, তার মানুষের পাশে থাকা তার কর্তব্য, তাই করেছে। বাকি তুমি কি করবে না করবে সেটা পরে হবে, তুমি বাড়ি ফিরে এসে সুস্থ হবে। যদি কোনো প্রয়োজন, আমরা বলেছিলাম তোমাদের কর্মস্থল করা না করা সেটা পরের কথা, তুমি সুস্থ হয়ে ফিরে এসো। দাদা তার কর্তব্য পালন করেছে, তুমি ফিরে এসো, তোমাদের ওর প্রতি কোনো প্রেশার নেই, যা ইচ্ছা তাই কর, তুমি ভালো থেকো, ভালোভাবে ফিরে এসো। আমি মনে মনে ভেবেছিলাম যে তাদের হাওড়া পর্যন্ত ফোন করবো। আমি 8 ঘন্টা অন্তর অন্তর, আমি 8 ঘন্টা অন্তর তার কাছে ফোন করেছি, ফোন করেছি, ফোন করার পরে যখন হাওড়া এসেছে সে আর তারপর থেকে আর যোগাযোগ করেনি। কারণ আমি ভেবে নিয়েছি যে হাওড়া মানে হচ্ছে কাছাকাছি চলে এসেছে, আর কোনো সমস্যা নেই, তাদের তাদের কোনো বিপদ হওয়ার কারো সম্ভাবনা নেই। তো হাওড়া যাওয়ার পরে তৃণমূলীরা তাদেরকে হাইজ্যাক করে এবং তাদেরকে ওই ক্রেডিটটা তারা নিতে চায়, ক্রেডিটটা তারা নিতে চায়, নেওয়ার জন্য তাদেরকে ওখান থেকে বোলেরো স্করপিও গাড়ি থেকে তাকে করে নিয়ে আসে ওখান থেকে। তো দুর্ভাগ্য, তারা কিন্তু এটাও বলেনি যে ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, তৃণমূলদের চাপে আমি কিছু করতে পারিনি, তুমি কিছু মনে করো না ভাই, এই কথাটাও তারা বলেনি কিন্তু। তো যাই হোক, তারা ভালো আছে, তারা বেঁচে আছে। তাদের মা সেই সময় কান্নাকাটি করতো, আমি বাড়িতেও গেছিলাম, তার মারা খুব কান্নাকাটি করছিল, এটাই বলছিল যদি মা ছেলে যদি বলে রেখো মা আমি মরে যাবো, আমি আর বাঁচবো না, ক্ষমা করে দাও, মায়ের অবস্থা কেমন হয়। তো তারাও তাদের সন্তানকে ফিরে পেয়েছে, তারা ভালো আছে, ভালো থাকুক, তাদের প্রতি আমাদের কোনো আক্ষেপ নেই, তাদের ভালো করেছে এটা আমাদের আনন্দ, আমরা গর্বিত। কিন্তু এই যে ছোট 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 যে মানে উপকার গেল বলা হয়, কিন্তু আমাদের সাধ্য নেই, একমাত্র অধীর রঞ্জন চৌধুরীর জন্য সম্ভব এটা। আমার নিজের একটি পিসমশাই, যেটা ব্যাঙ্গালোরে চিকিৎসা করতে গেছে, চিকিৎসা হয়নি। তো আমরা ভেবেছিলাম উনি ঠিক আছে, ঠিক জায়গায় আছে, মানে নিজের আত্মীয় কাছে গেছিল। পরে শুনলাম ওনার কোনো মানে খুব খারাপ অবস্থা আছে, খুব শোচনীয় পরিস্থিতির মধ্যে মধ্যে তারা আছে। তো আমরা এটাই বললাম যে আপনি কোনো সমস্যার মধ্যে আছেন, তো হ্যাঁ আছি। তা আমি বললাম যে এরকম আমরা সবারই উপকার করছি, আপনি কেন আমাদের জানাচ্ছেন না? তো যে কি সব কথা কি বলা যায়? তো যাই হোক, আমি জিজ্ঞেস করলাম চিকিৎসা করা হয়েছে, আমাদের চিকিৎসা শুরুই হয়নি, এতদিন কাছে চিকিৎসা শুরুই হয়নি, একটা অসুস্থ মানুষ ব্যাঙ্গালোরে চিকিৎসা শুরুই হয়নি। আমি সমস্ত তথ্য নিলাম, সমস্ত কিছু ডকুমেন্টস নিলাম, নেওয়ার পর আমি দাদার কাছে আমি বললাম যে এই ব্যাপার। দাদা 5 মিনিটের মধ্যে বললো কোথায় দেখাবে। অধীর রঞ্জন চৌধুরী বললো 5 মিনিট মধ্যে, 5 মিনিট পরে মধ্যে বললো কোথায় দেখাবে। আমি বললাম যে কোনো জায়গায় হলেই হবে। না না, তুমি বলো। আমি বললাম, একটা ঠিকানা দিলাম। তো তারপরে কিছুক্ষণ আরো 5 মিনিট পরে ফোন করে বলছে এরকম, তোমাদের পেশেন্ট রেডি হতে বলো, 10টার দিকে ডাক্তার দেখবে। 10টার দিকে ডাক্তার দেখবে। যে যে ব্যক্তি দীর্ঘদিন মানে মাসের 1 মাস থেকে বসে আছে, কোনো চিকিৎসা করাতে পারেনি, একটা ফোনে 10 মিনিট খরচ, 10 মিনিট টাইম নিয়েছে, 10 মিনিটের মধ্যে ডাক্তার নিজে ফোন করেছে আমাদের পেশেন্টকে, পেশেন্টকে নিজে ফোন করেছে। ফোন করার পরে তো আমি তোকে ফোন করেছি এরকম আপনারা রেডি হন, ডাক্তার 10টা থেকে দেখবে। তখন উনি যে বলেছে এরকম যে আমাদের ডাক্তার ফোন করেছিল। তাহলে ভাবো একটা, এই তো রাস্তাঘাট সমস্ত কিছু অনেক করেছে আমাদের একজন চৌধুরী, আর এর অবদানের শেষ নেই। তাও বিরোধীদের কথা শুনে আমি ভেবে মনে করলাম কিছুই করেনি, কিন্তু রাস্তাঘাট তো সরকার করবে। এই যে আপদে বিপদে মানুষের পাশে থাকা, কোন নেতা থাকবে, কোন নেতা থাকবে, এর অবদানের শেষ নাই, অনেক 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 আছে।
ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার পরবর্তী সময়ে বলবো। আমি নিজে যেগুলো দেখেছি, আমি নিজে অনেক মানুষের উপকার করেছি। এবার বলি, এবং এই এই যে আমি যে এরকম সকাল ভোরবেলায় বের হই, রাত্রি 12টা থেকে বাড়ি ঢুকি, স্বার্থ গোল্লা, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। সকালবেলায় ভিজা ভাত খাই বেরোয়, আমি ভিজো ভাত খেয়ে খাবারটা খেয়ে নিই। কিন্তু আমি ভেবেছিলাম, আমার ভাবনায় একটাই, যে অধীর রঞ্জন চৌধুরীকে বাঁচিয়ে রাখতে হবে, অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখতে হবে। মানুষের প্রয়োজনে অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখা খুব দরকার। আজকে ধর্ম ব্যবসায়ীরা ধর্মকে হাতিয়ার করে, মানে কোনো কাজ তাদের বাঁধবে না, কোনো কাজ বাঁধবে না। এই যে কিছুদিন আগে এই যে বিজেপিরা যে বলেছিল যে অধীর রঞ্জন চৌধুরী জবাব দাও, হিন্দুরা মার খাচ্ছে কেন? অধীর রঞ্জন চৌধুরী বলেছে এরকম, আমি বেঁচে থাকতে মুর্শিদাবাদের দাঙ্গা হতে দেবো না। অধীর রঞ্জন চৌধুরী না থাকলে কালকে হিন্দু মুসলমানের যে কি হতে পারে না, এটা বলার অবকাশ রাখে না। তো শান্তি শৃঙ্খলা সমস্ত কিছু বজায় রাখার জন্য এই লোকটাকে বাঁচিয়ে রাখা দরকার। তাই নিজের পরিশ্রম, নিজের নিজের বিনামূল্যে পরিশ্রম করে আমি তাদের ভোট প্রচার করি। কোনো স্বার্থ নেই, কোনো কিছু নেই। আমি মানুষের উপকার করেছি, অনেক মানুষের উপকার করেছি অধীর রঞ্জন চৌধুরীর মাধ্যমে। কিন্তু এই মানুষের জন্য অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখা দরকার। তাই নিজের সমস্ত পরিশ্রম আমি দাদাকে দিচ্ছি। এমনও হতে পারে দাদাকে দাদাকে বাঁচিয়ে রাখার জন্য যদি মনে হয় যে কোনো বুলেটের সামনে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে যাবো, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে টিকে রাখা দরকার। অধীর রঞ্জন চৌধুরী আমার কেউ না, ঠিক আছে, আমরা কংগ্রেস আমার কোনো কিছু কেউ না, ঠিক আছে, কিন্তু মানুষের স্বার্থে এরকম নেতার দরকার। তাই বন্ধুরা, তোমরা সকলেই অধীর চৌধুরীকে ভোট দিবে, আমি জানি এটা। তো তোমরা শুধু নিজে না, সবাইকে একটু বোঝাবে। কারণ আমাদের স্বার্থে ব্যক্তিগত স্বার্থ না, সার্বজনীন স্বার্থে অধীর রঞ্জন চৌধুরীকে দরকার। অধীর চৌধুরীর দরকার, কারণ একটা বটবৃক্ষ, অধীর চৌধুরী একটা বটবৃক্ষ। ওর ছায়াতলে আছে বলে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। যখন বটবৃক্ষ না থাকবে না, তখন আমরা বুঝতে পারবো যে বটবৃক্ষের মূল্যটা কত। তাই বুকে হাত দিয়ে একটু ভেবে দেখবে, তৃণমূল চক্রান্ত করছে যে হিন্দু মহলে ভোটটা বিজেপিতে যাক, এতে কিন্তু ওদের লাভ হবে। তাই তাই মানুষকে ঠেলে দিচ্ছে বিজেপির দিকে, ওদের লাভ হবে। তাই নিজের বুকে হাত রেখে ভালো করে ভেবে, মানে দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝবে, অধীর রঞ্জন চৌধুরীকে ভোটটা দিবে। অধীর রঞ্জন চৌধুরী সব দুনিয়ার সমস্ত যা হবে হোক, কিন্তু আমাদের স্বার্থে, আমাদের জেলার স্বার্থে, আমাদের মুর্শিদাবাদের স্বার্থে, মুর্শিদাবাদের মানুষের স্বার্থে অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখা দরকার। পরিশ্রম করি, সমস্ত কিছু ভুলে আমি পরিশ্রম করি। মাঝে আমি বসেছিলাম, তারপর দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী আমার না হোক, মানুষের কাজ করেছে, মানুষের পাশে থেকে। আমি চ্যালেঞ্জ করছি এরকম, আজকে যত বড় বড় কথা বললো কেউ, কেউ বিপদে পড়লে, যদি অদৃশ্য সঙ্গে দেখা করার থাকে, দেখা করলে খালি হাতে ফিরবে না, খালি হাতে ফিরবে না। প্রথম কথা, দেখা করার জন্য কোনো অবলম্বনের দরকার নাই। আমরা একটা সাধারণ লোক, আমাদের সঙ্গে বললেও দেখা করতে করে দিতে পারবো, প্লাস নিজেরাও দেখা করতে পারবে। তো অধীর রঞ্জন চৌধুরী এমন একটা লোক, আজকে গ্রামের অন্যান্য দলের মেম্বাররা, সাধারণ সদস্যরা, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা যখন ভোটে যেতে, তখন নিজেকে মানে হাতের পাঁচটা ভেবে নেয়, ঠিক আছে, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী একটা ব্যক্তি সাধারণ মানুষের কথা শুনে, সাধারণ মানুষের সদর্পে মানে নির্ভয়ে তার সঙ্গে কথা বলতে পারে। তাই আমি বিনা স্বার্থে আমি অধীর চৌধুরীর পেছনে ঘুরি। আমি এটাই জানি যে অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখা দরকার আমাদের স্বার্থে। তাই নিজের সংকীর্ণ স্বার্থ, নিজের ব্যক্তিগত স্বার্থ, মানে জলাঞ্জলি দিয়ে মানুষের স্বার্থে অধীর রঞ্জন চৌধুরীকে টিকে রাখা দরকার। তার জন্য আমি যতটা পারার আমি করছি। তো বন্ধু, তোমরা সকলে করবে। আমি এটাই জানি, ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে অধীর রঞ্জন চৌধুরীকে টিকিয়ে রাখা দরকার মানুষের স্বার্থে। তাই ভোট দেওয়ার আগে ওই চক্রান্তকারীদের নিঃস্বার্থ রক্ষা করার জন্য যে চক্রান্ত চালাচ্ছে, চক্রান্তে গুজবে কান না দিয়ে চোখ দিয়ে দেখো আর কান দিয়ে শুনে নিজের বিবেককে প্রশ্ন করো। বিবেককে জাগিয়ে ভোটটা কাকে দেওয়া দরকার তাকে ভোটটা দিও। অধীর রঞ্জন চৌধুরী ছাড়া আমাদের মুর্শিদাবাদ অচল। অধীর রঞ্জন চৌধুরী ছাড়া আমাদের মুর্শিদাবাদ মরীচিকা। অধীর চৌধুরী ছাড়া আমাদের মুর্শিদাবাদ মরুভূমির সমান, ঠিক আছে। তাই অধীর চৌধুরীকে টিকে রাখা খুবই দরকার। আজকে দেখো, প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থে কিন্তু এই ডাল ও ডাল সে ডাল করে বেড়াচ্ছে। তো অধীর রঞ্জন চৌধুরী এক জায়গায় রয়েছে। অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছে যে আমি এমন কোনো কাজ কখনো করবো না যে আজকের ভালোবাসা কালকে ঘৃণায় পরিণত হয়। অধীর চৌধুরী এমন কোনো কাজ কখনো করবে না যে আজকের আশীর্বাদ কালকে অভিশাপে পরিণত হয়। তো বন্ধুরা, অধীর চৌধুরী গতবার আজকে যে বিজেপির যে পাল ধরে আছে, তিনি কিন্তু গতবার তৃণমূলের পাল ধরেছিল, তখন তাদের কাছে তো এসেছে সেই তৃণমূল, তখনকার তৃণমূল নেতা, আজকে বিজেপির বড় নেতা,
তো সে তৃণমূল নেতা তখন কিন্তু অধীর চৌধুরীকে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিল, বাজি ধরেছিল। তো তখন সেই সময় এমনও বিজেপিকে এমনভাবে ঘৃণা করতো যে বিজেপিটা অস্পৃশ্য, বিজেপিটা জঘন্য জিনিস, অঘৃণার জিনিস আর কি। তাই অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিল বিজেপি, ইনি বিজেপি ভোটে পরে বিজেপি হয়ে যাবে, ওকে হারাতে না পারলে ও রাজনীতি ছেড়ে দেবে। কিন্তু ও তো কানকাটা, তাই সব মনে থাকে না। তাই উনি এবার তৃণমূল ছেড়ে এসে এবার বিজেপির মানে বিজেপির ধরে এখন অধীর চৌধুরীকে হারাতে চাইছে। তাদের উদ্দেশ্য অধীর চৌধুরীকে হারানো। অধীর চৌধুরীকে হারালে তাদের দুজনেরই লাভ, লস হবে আমাদের মতো সাধারণ মানুষের। তাই ভোট দেওয়ার সময় অন্তত বিবেককে প্রশ্ন করে একটু চোখ দিয়ে দেখো, কান দিয়ে শোনো, বিবেককে প্রশ্ন করো কি কি করেছে, অধীর চৌধুরী থাকলে আর না থাকলে কি হতে পারে, সেই বিষয়টা দেখে তারপরে ভোটটা দিও। তো সকল ভালো থাকবে, নিশ্চয়ই আমার কথাটা বুঝবে, আমার কথাটা একটু ভেবে দেখবে। তো আমরা একটা নগণ্য মানুষ, কিন্তু অধীর চৌধুরীকে বাঁচিয়ে রাখার জন্য আমি নিজেকেই নিয়োজিত রেখেছি দাদার কাছে, ঠিক আছে? কোনো স্বার্থ নেই, ব্যক্তিগত স্বার্থ নেই। দাদাকে বেঁচে রাখা, আমি নিজে কখনো মেম্বার, কখনো পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কিংবা কোনো এমএলএ এমপি হবার কোনো উদ্দেশ্য, কোনো এতটুকু স্বার্থ নেই। জাস্ট অধীর চৌধুরীকে একটা আমাদের বটবৃক্ষ, সেই বটবৃক্ষকে টিকিয়ে রাখা, মানে বাঁচিয়ে রাখা আমাদের দরকার। তাই আমি দাদার কাছে নিয়োজিত প্রাণ। তো তোমরা সকলে এটা নিশ্চয়ই বুঝবে, সকলকে বোঝাবে। আর সবাই বন্ধুরা, তোমাদের বলি, ভালো করে একবার 15 দিনের কথাটা ভেবে দেখো। এই এই নাম্বারে, এই আমার আমার এই চ্যানেলে দেখে, চ্যানেলের নাম্বার দেখে তোমরা সেকেন্ডে সেকেন্ডে প্রতি সেকেন্ডে ফোন ঢুকেছো আমাদের এখানে ফোন ঢুকেছো, এবং দাদার অনুকূলে তোমরা প্রচুর উপকৃত হয়েছো। তাই একটু তোমরা একটু বিবেচনা করো, একদম অকৃতজ্ঞ হইও না। আহ সবাই উম, বলে গেল ওই ভগবান তো, আল্লাহ ভগবান তো রয়েছে, উনি জানে অধীর চৌধুরী তোমার জন্য কি করেছে। তাই দয়া করে একটু বিবেকটাকে জাগিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।